আসসালামু আলাইকুম। ম্যাথ ম্যাজিক এক্স ব্যাকবেঞ্চার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বিজ্ঞানের দশম অধ্যায়ের এসব বলকে জানি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আমাদের অধ্যায়টা শুরু করি তাহলে তোমরা প্রথমেই দেখবা যে দুইটা জিনিস দেয়া আছে, একটা হচ্ছে ধাক্কা আর একটা হচ্ছে টানা। ঠিক আছে, এই দুইটা জিনিসকেই বল বলা হয়। সাপোজ এইখানে তুমি একটা কিছু রাখছো, ঠিক আছে, এর একটা নির্দিষ্ট ওজন আছে, ওজনকে প্রকাশ করা হয় হচ্ছে এম দিয়ে। হ্যাঁ, এই বস্তুটাকে সরানোর জন্য তুমি কি করতে পারো, ধাক্কা দিতে পারো, বা এই বস্তুটা এখানে আছে, তুমি এখানে আছো, এই বস্তুটাকে টেনে তোমার কাছে নিয়ে যেতে পারো। এই যে ধাক্কা দিলা বা টেনে তোমার কাছে আনলা, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে বল বা ফোর্স। বলকে প্রকাশ করা হয় হচ্ছে এফ দিয়ে। ঠিক আছে, আর বলের একটা সূত্র আছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। এম মানে হচ্ছে মাস বা ভর, আর এ মানে হচ্ছে ত্বরণ, আর এফ মানে হচ্ছে ফোর্স বা বল। তো আশা করা যায় যে বলের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন যদি আমরা এই বল সম্পর্ক জিনিসের মধ্যেই আমাদের আইজ্যাক নিউটন সাহেবের প্রথম একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এমন যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সমবেগে চলতে থাকবে। দাঁড়াও, আচ্ছা এখানে আমি বোঝাই। দেখো, প্রথমে আমাদের বুঝতে হবে যে বেগ জিনিসটা কি। বেগ মানে হচ্ছে স্পিড। ঠিক আছে, স্পিড। এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি এইখানে আনবা। ঠিক আছে, এখন একটা এতটুকের মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এই জিনিসটাকে এইখানে আনতে তোমার একটা সময় লাগবে। এই দূরত্বটাকে যখন তুমি সময় দিয়ে ভাগ করবে, যা আসবে সেটাই হচ্ছে বেগ। বেগ মানে হচ্ছে স্পিড, গতি, কত স্পিডে যাবা। তো এই সূত্রটা এখানে বলা হয়েছে যে বাইরে থেকে যদি আমি কোনো বল না দিই, সাপোজ এইখানে আমি একটা বই রাখছি, এখন আমি যদি বাইরে থেকে এই বইটাকে ধাক্কা না দিই বা না টানি, তাহলে এই বইটা যেমন আছে তেমনই থাকবে। কোনো নড়াচড়া যখন না হয় তখন ওই অবস্থাটাকে বলা হয় স্থির অবস্থা। তার মানে বাইরে থেকে যদি বল প্রয়োগ করা না হয়, এই স্থির বস্তুটা স্থির। তারপরে বলছে সমবেগে চলতে থাকা বস্তু। সমবেগে চলতে থাকা বস্তু বলতে বোঝায় যে সম মানে হচ্ছে সমান, বেগ মানে তো বললাম যে বেগ। তো এই যে সমান বেগে মানে সমান স্পিডে চলতে থাকা বস্তু যদি কোনো বাধা না পায়, তাহলে সব সময় সমান ভাবে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, এটা তোমাদের জন্য একদম মুখস্থ। ঠিক আছে, তারপরে দেখো এইখানে জড়তা নিয়ে একটা কথা বলছে। জড়তা জিনিসটা কি? জড়তা জিনিসটা হচ্ছে যে যেমন যে যেমন তেমন থাকার প্রবণতা, তেমন থাকার প্রবণতা, থাকার প্রবণতা। এখন দেখো এই যে জড়তা, জড়তা মানে হচ্ছে যেমন আছে, যেমন স্থির যে বস্তুটা ও স্থিরই থাকতে চায়, আর যে গতিশীল মানে চলাচল অবস্থায় আছে ও গতিশীলই থাকতে চায়। এমন প্রবণতা বা ঝোঁককে বলা হয় হচ্ছে জড়তা। এখন দেখো এই যে জড়তা, এই জড়তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থিতি জড়তা, আরেকটা হচ্ছে গতি জড়তা। এখন হোয়াট ইজ স্থিতি আর হোয়াট ইজ গতি জড়তা? ঠিক আছে, এখন দেখো এই স্থিতি জড়তাটা হচ্ছে, ধরো সাপোজ এইটা হচ্ছে একটা গাড়ি,
এইখানে তুমি বসে আছো, ঠিক আছে? গাড়িটা এখন স্থির স্থির। এখন এই গাড়িটা সামনের দিকে যখন চলতে শুরু করবে, তুমি খেয়াল করে দেখবা তুমি এই পিছনের দিকে হেলে যাবা। এর কারণ হচ্ছে গাড়িটা যখন স্থির ছিল, এই যে তোমার পৃষ্ঠদেশ গাড়ির সিটের সাথে লেগেছিল। এখন যখন গাড়িটা সামনের দিকে চলা শুরু করছে, তোমার দেহ কিন্তু স্থির আছে, কিন্তু তুমি যেই গাড়িতে বসে আছো সেইটা গতিশীল হচ্ছে। এর জন্য যেহেতু স্থির ছিল, তখন সে স্থির থাকতে চায়, এর জন্য পিছনের দিকে ঝুঁকে যায়। এইটা হচ্ছে স্থিতি জড়তা, মানে স্থির থাকার জড়তা। আর গতি জড়তাটা কি? এই যে সেম গাড়ি, এইখানে তুমি আছো, ঠিক আছে? এখন গাড়িটা আছে হচ্ছে গতিশীল অবস্থায়, মানে চলতেছে। এখন হঠাৎ করে গাড়িটায় ব্রেক করলো। যখন ব্রেক করবে তখন দেখবা তুমি সামনের দিকে ঝুঁকে গেছো। এর কারণ হচ্ছে যখন গাড়িটা এই যে সামনের দিকে যাচ্ছিল, তখন তুমিও গতিশীল, গাড়ির সাপেক্ষে তুমি গতিশীল ছিলা। এখন যখন হঠাৎ ব্রেক করছে, তখন তুমি ওই গতিশীল হওয়ার দিকে তোমার ঝোঁক, এর জন্যই তুমি সামনের দিকে ঝুঁকে গেছো। এইটাকে বলা হয় হচ্ছে গতি জড়তা। আশা করি বুঝতে পারছো। তারপরে এখন যদি আমাদের নিউটনের সূত্র আছে হচ্ছে 3টা। প্রথমটা হচ্ছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির, আর সমবেগে চলতে থাকা বস্তু সবসময় সমবেগে চলতে থাকবে। সেকেন্ডটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে ভরবেগ যদি বাড়ে বলের পরিমাণও বাড়বে। আর থার্ডটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। তো এখন দেখো এই যে 2 নাম্বার সূত্র, এই 3টা সূত্র তোমাদের হচ্ছে মুখস্থ, ঠিক আছে? এটা আমি বুঝাবো এখানে কি কি বলছে। দেখো, বস্তুর ভর বেগকে প্রকাশ করা হয় হচ্ছে পি দিয়ে। আর ভর বেগ মানে হচ্ছে এম, মানে হচ্ছে ভর, আর ভি মানে হচ্ছে বেগ। ভর আর বেগের গুণফলকেই ভরবেগ বলে। তাহলে ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে এইখানে একটা সমীকরণ আসবে পি, এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক। এফ, তার মানে ভরবেগ যদি বাড়ে বলের পরিমাণ বাড়বে, বল যদি কমে ভরবেগও কমবে। এখন দেখো এইখানে আমার হচ্ছে কিছু বেসিক আলোচনা কি সম্পর্কে, বল সম্পর্কে। প্রথমেই আমরা কি দেখলাম, বল হচ্ছে এই যে একটা বস্তু, এর আমি ধাক্কা দিব বা সরাবো, সরানোর জন্য বা অবস্থা পরিবর্তনের জন্য আমি বাইরে থেকে যে বল কি বলে যা দিব তাই হচ্ছে আমার বল। এখন বেগ কি, এখন বোঝো একটা কথা, ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক। তোমরা যেহেতু আর্টসের, তোমাদের এই দিকটায় তোমরা হচ্ছে দুর্বল থাকো, তবে এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এগুলো বেসিক্যালি হচ্ছে সায়েন্সের বাচ্চাদের জন্য ইজি। তো দেখো এইটা হচ্ছে এ পয়েন্ট, এইটা হচ্ছে আমার এ পয়েন্ট, আর এইটা হচ্ছে আমার বি পয়েন্ট। হ্যাঁ, এইখান থেকে তুমি এইখানে এমনেও যাইতে পারো না? এই যে এমনে যখন গেলা, তখন এই সব আঁকা বাঁকা রাস্তার যোগফলটা হবে দূরত্ব, ঠিক আছে? আবার তুমি এ থেকে বি এর দিকেও যাইতে পারো। এই যে সোজাসুজি গেলা, সর্বনিম্ন যেই দূরত্ব, এইটাকে বলা হয় হচ্ছে সরণ। এটাকে কি বলে? এটাকে বলা হয় হচ্ছে সরণ। এখন এই সরণটাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, তখন আমি পাবো হচ্ছে বেগ, ঠিক আছে? তাইলে সরণকে প্রকাশ করে হচ্ছে এস দিয়ে, আর সময়কে প্রকাশ করে হচ্ছে টি দিয়ে। তার মানে বেগ ইজ ইকুয়াল টু, আর বেগকে প্রকাশ করে হচ্ছে ভি দিয়ে, বেগ ইজ ইকুয়াল টু এস বাই টি। তো এইটা গেল আমাদের প্রথম ধাপ। তাহলে আমি প্রথমে এখানে সাইড দিয়ে লিখে রাখি যে ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি। তারপরে কি,
এখন হচ্ছে একটা কথা, ত্বরণ, ঠিক আছে? ত্বরণকে প্রকাশ করে হচ্ছে এ দিয়ে। এই এর সূত্র হচ্ছে শেষ বেগ। শেষ বেগ মাইনাস আদি বেগ, আদি বেগ ভাগ হচ্ছে সময়। এখন বোঝো এইটা কিভাবে হলো। ধরো এইখানে একটা গাড়ি আছে, ঠিক আছে, চলমান অবস্থায়, গতিশীল। ও এইখান থেকে এতটুক গেছে। এইখানে ওর স্পিড ছিল হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড, আর এইখানে ওর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। আর এই স্থান থেকে এই স্থানে গাড়িটার যাইতে সময় লাগছে তোমার 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে ত্বরণ কি হবে? শেষ বেগ। এই লাস্টেরটা হচ্ছে শেষ বেগ। তাহলে শেষ বেগ ইজ ইকুয়াল টু 10, আদি বেগ মানে হচ্ছে প্রথম বেগ। প্রথম বেগটা কত? মানে যখন থেকে যাত্রা শুরু করবে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আর সময় লাগছে 5 সেকেন্ড। তার মানে এই যে শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়, এইটা বের করলে আমাদের আসবে হচ্ছে 1। এই 1, এই ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে হচ্ছে আমাদের ত্বরণ। বুঝা গেল? তারপরে আমাদের আরেকটা কথা জেনে রাখা ভালো, হ্যাঁ, ওই জিনিসটা কি, এই যে ত্বরণের আরেকটা ফর্ম হচ্ছে মন্দন। মন্দন মানে কি, যখন এই ত্বরণের মানটা মাইনাস আসবে সেটাই হচ্ছে আমাদের মন্দন, মানে নেগেটিভ। তো এখন আমি যদি সবগুলো সূত্র লিখতে চাই তাহলে কিভাবে আমি লিখব? এখন পর্যন্ত যেই কটা সূত্র দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এস ভাগ টি, হ্যাঁ, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তারপরে কি দেখলাম? পি মানে ভরবেগ ইজ ইকুয়াল টু এম ভি। তারপরে কি দেখলাম? ত্বরণ ইজ ইকুয়াল টু শেষ বেগকে প্রকাশ করে হচ্ছে ভি দিয়ে, আদি বেগকে প্রকাশ করে ইউ দিয়ে, সময়কে প্রকাশ করে হচ্ছে টি দিয়ে। তাহলে আমি পাইলাম হচ্ছে ত্বরণ। তারপরে আরেকটা দেখছিলাম এফ ইজ ইকুয়াল টু এম এ, বলের মান, ঠিক আছে? তো ধরো আমি এখন একটা অঙ্কই করি, হ্যাঁ। সাপোজ তোমাকে কোশ্চেনে বলে দিছে, কি বলছে, যে 10 কেজি ভরের, 10 কেজি ভর মানে এম এর মান 10, এর ত্বরণ হচ্ছে তোমার, ত্বরণ সাপোজ ত্বরণ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে এফ বা ক্রিয়ারত বল কত। তখন তুমি লিখবা যে উই নো, বা আমরা জানি, উই নো এফ ইজ ইকুয়াল টু এম এ। তারপরে এখানে লিখবা যে এখানে যা যা দেয়া থাকবে, যেটা দেয়া থাকবে, এম এর মান দেয়া আছে 10 কেজি লিখবা, এর মান দেয়া আছে 5 মিটার পার সেকেন্ড। তারপরে জাস্ট গুণ করে দিবা 10 ইন্টু 5, তার মানে 50। আর এই বলের একক হচ্ছে নিউটন। প্রত্যেকটা ক্ষেত্রে একক দেওয়া লাগবে, একক ছাড়া তুমি যদি একক না দাও, টিচার চাইলে তোমাকে 4 মার্কের মধ্যে 1 কেটে নিতে পারে, বা 3 মার্কের মধ্যে 1 কেটে নিতে পারে। এইখানে তার অধিকার আছে। প্রত্যেকটার মধ্যে তোমার একক দেয়া লাগবে। তারপরে এইখানে আমাদের আসছে হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। এইখানে আমাদের নিউটন সাহেবের থার্ড লটা আসবে। থার্ড লটা কি? প্রত্যেক ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে বা রয়েছে। এখন এইটা তুমি কিভাবে বুঝবা? দেখো,
ন্যাচারাল ভাবে বোঝো যে তুমি যদি কারো খারাপ করো তোমার সাথেও খারাপটাই হবে। এই রকম এইখানে বলছে যে এই যে তুমি বল দিলা, এটা হচ্ছে ক্রিয়া বল। ইন ব্যাক তুমি যতটুকু দিবা সেম পরিমাণ বিপরীত বল তোমার দিকে ব্যাক আসবে। এইটাই হচ্ছে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল। এই যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল এইটা হয় এর জন্যই হচ্ছে আমরা হাঁটাচলা করতে পারি। এই যে এই সারফেসে হচ্ছে আমরা হাঁটি, আমরা যখন হাঁটার সময় এখানে বল দিই মাটিও আমাদের সেম বল ব্যাক করে, এর জন্য হচ্ছে আমরা হাঁটতে পারি। ঠিক আছে, তো এইটা গেল হচ্ছে আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল। তারপরে দেখো এইখানে বলছে হচ্ছে তোমাদের বলের প্রকৃতি। বলের প্রকৃতির মধ্যে কি কি আছে, তোমাদের 4টা মৌলিক বল আছে। ঠিক আছে, 4টা মৌলিক বলগুলো এখন আমরা একটু রিড আউট করব। প্রথমে আছে হচ্ছে তোমাদের মহাকর্ষ বল। এই যে মহাকর্ষ বল, এই সৃষ্টি জগতের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। তার মানে মহাকর্ষ বল মানে হচ্ছে পৃথিবীর যে কোনো দুইটা বস্তু, পৃথিবীর না মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু, চাঁদ, সূর্য, পৃথিবী, মানুষ, গাছপালা, বই, টেবিল, যা কিছু সব হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষ বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে। পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের উপর কাজ করে আমরা সেটাকে বলি মাধ্যাকর্ষণ। এই মাধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে ধরেছে এবং এ কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই। পদার্থবিজ্ঞানের একটি চমকপ্রদ বল হচ্ছে মহাকর্ষ বল। ভর আছে সেরকম যে কোনো বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে। আকর্ষণ মানে হচ্ছে কাছে টানা, আর বিকর্ষণ মানে হচ্ছে দূরে যাওয়া। তারপরে 2 নম্বরে বলছে আমাদের তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। চিরুনি দিয়ে চুল আঁচড়ে সেটা দিয়ে কাগজের টুকরোকে আকর্ষণ করা বা চুম্বক দিয়ে অন্য চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করার কাজ আমাদের অনেকেই কখনো না কখনো করেছি, যদিও তড়িৎ বা বিদ্যুৎ এবং চুম্বকের বলকে আলাদা ধরনের বল মনে হয়। আসলে দুটি একই বল, শুধু দুভাবে দেখা যায়। মাধ্যাকর্ষণ বলের তুলনায় বিদ্যুৎ চৌম্বকীয় বল অনেক বেশি শক্তিশালী, 10⁻36 গুণ বা ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী। তার মানে সবচেয়ে বড় মানে ভরের বল হইল সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষ বল, আর মহাকর্ষ বলের ট্রিলিয়ন 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 গুণ শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা 10⁻36 গুণ বড়। ঠিক আছে, তারপরে যদি আমরা পরের বলটাতে যাই, সবল আর দুর্বল নিউক্লিয় বল। এইখানে তোমাদের ওই যে তড়িৎ চৌম্বকীয় বলে হচ্ছে চিরুনির উদাহরণ দিছে। আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় জাদু দেখাই না, এই যে চিরুনিটা হচ্ছে মাথায় ঘষে তারপরে যখন কাগজের টুকরো সামনে নিই তখন টুকরোগুলো নড়াচড়া করতে থাকে, মনে হয় যে মানে চুম্বক টাইপের আকর্ষণ হয়েছে। এইটাই হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল। তারপরে আসতে হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল আর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তো আগে দুর্বল নিউক্লিয় বল বলছে যে উইক নিউক্লিয়ার ফোর্স। এটাকে দুর্বল নিউক্লিয় বল বলা হয় কারণ এটি তড়িৎ চৌম্বকীয় বল থেকে দুর্বল প্রায় ট্রিলিয়ন গুণ। তার মানে তড়িৎ চৌম্বকীয় থেকে দুর্বল কোন বল? এই দুর্বল নিউক্লিয় বল। কিন্তু মোটেও মহাকর্ষ বলের মতো এত দুর্বল নয়। তার মানে আমরা যদি একটা ক্রম সাজাই এই 4টা মৌলিক বলের কে কার থেকে শক্তিশালী, তাহলে সবার আগে আসবে হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল। সবার আগে আসবে হচ্ছে আমাদের মহাকর্ষীয় বল, তার থেকে শক্তিশালী হচ্ছে দুর্বল নিউক্লিয় বল, তার থেকে শক্তিশালী হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, তার থেকে শক্তিশালী হচ্ছে সবল নিউক্লিয় বল। এইটা হচ্ছে আমাদের ক্রম। ঠিক আছে, তো তারপরে আমাদের এখানে কি লেখা আছে যে মহাকর্ষ ও তড়িৎ চৌম্বকীয় বল যে কোনো দূরত্ব থেকে কাজ করতে পারে, কিন্তু এই বলটা খুবই অল্প দূরত্ব বা 10⁻18। যখন মাইনাস থাকবে তখন পড়তে হয় ইনভার্স, আর মাইনাস না থাকলে টু দি পাওয়ার, তার মানে 10⁻18 মিটার।
তার মানে এই অল্প দূরত্বের মধ্যে এই দুর্বল নিউক্লিয় বলটা কাজ করতে পারে। আর বাকি যেই দুইটা আমরা আগে পড়লাম মহাকর্ষ এবং তড়িৎচুম্বকীয় বল, এরা হচ্ছে যে কোনো দূরত্বে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তারপরে বলছে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি বা ইলেকট্রন বের হয় সেটার কারণ এই দুর্বল নিউক্লিয় বল। তার মানে এইটা হচ্ছে আমাদের দুর্বল নিউক্লিয় বলের এক্সাম্পল। তারপরে আমাদের সবচেয়ে শক্তিশালী যেটা সবল নিউক্লিয় বল, এইটার কাছে আসি। এটি হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল, তড়িৎচুম্বক বল থেকেও 100 গুণ বেশি শক্তিশালী। কিন্তু এটাও খুব অল্প দূরত্বে বা 10⁻15 মিটার প্রধানত কাজ করে। পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন ও নিউট্রনের নিজেদের মধ্যকার এই প্রচণ্ড শক্তিশালী বলের মাধ্যমে তারা নিজেদের আটকে রাখে। প্রচণ্ড বলে আটকে থাকার কারণে এর মাঝে অনেক শক্তি জমা থাকে। তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। নিউক্লিয়াস বোমা সেজন্য এত শক্তিশালী। তার মানে এইখানে আমরা হচ্ছে একটা কোশ্চেন পাইলাম যে নিউক্লিয়াস বোমা কেন এত শক্তিশালী হয়, কারণ ওই যে ওই নিউক্লিয়াসের মধ্যে যে শক্তিটা থাকে তারা হচ্ছে নিজেদের খুব আকর্ষণ অল্প জায়গায় কাজ করে বিধায় এরা হচ্ছে নিজেদেরকে খুব জোরে আকর্ষণ করে রাখে। এবং এই আকর্ষণের ফলে তাদের যদি আমরা জোড়া লাগাই বা বড়টাকে ভেঙে ভেঙে ছোট টুকরো করি, তখন এরা যখন বোমায় তৈরি হবে তখন এটা হচ্ছে শক্তিশালী। সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বলের কারণে তৈরি হয়। বিজ্ঞানীরা ধারণা করেন এই 4 ধরনের বলের মূল এক জায়গা এবং তারা সবগুলোকে এক সূত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তার মানে বিজ্ঞানীরা এখন এই 4টা বলকে একসাথে করার চেষ্টা করেছেন। তড়িৎচুম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় এবং দুর্বল নিউক্লিয়ার বলকে ইতিমধ্যে একই সূত্র দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হয়েছে এবং সেটি তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের একটি আকাশছোঁয়া সাফল্য। কাজেই তুমি ইচ্ছে করলে বলতে পারো 3 ধরনের বল রয়েছে: মহাকর্ষ, ইলেকট্রোউইক এবং নিউক্লিয়ার বল। কেউ এটাকে ভুল বলতে পারবে না। তার মানে এইখানে তোমরা আর একটা শর্ট কোশ্চেন বা তোমাদের কয়ের জন্য পেয়ে গেলা যে ইলেকট্রোউইক কি। তখন তোমাকে বলতে হবে যে এই যে আমাদের কি বলে দুর্বল নিউক্লিয়ার বল এবং তড়িৎ চৌম্বকীয় বল, এই দুইটাকে একত্রে বলা হয় ইলেকট্রোউইক। তারপরে বলছে যে হ্যাঁ শেষ, এতটুকুর মধ্যে আমাদের এই 4টা বলের আলোচনা মোটামুটি শেষ। ঘর্ষণ বল আমাদের লাস্ট টপিক হচ্ছে এটা। তো এই যে ঘর্ষণ বল এই জিনিসটা আসলে কি তোমাদের সহজভাবে বোঝাই যে এই যে একটা ধরো একটা টেবিল, এইখানে তুমি হচ্ছে একটা বইকে দাঁড়াও, এইখানে তোমার একটা বই আছে, ঠিক আছে? এই বইটাকে তুমি বল প্রয়োগ করলা, প্রয়োগ করার পর এতটুকু জায়গায় এসে এইটা হচ্ছে এইখানে এসে এটা থেমে গেছে। এই যে যেই বলটার কারণে থেমে গেল, তুমি তো একটা বল দিছো, তা আমরা কি বলছি যে এটা তো সমবেগে চলতেছে। হ্যাঁ, যদি আমরা সমান বেগ দিতে থাকি তো এইটা তো থামার কথা না, কিন্তু কেন থামলো? যে বলটার কারণে থামলো এইটাই হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? আরো ক্লিয়ারলি বলতে গেলে যে তোমার এই যে টেবিলটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে মসৃণ তল, কিন্তু আসলে এটা হচ্ছে অমসৃণ তল, এবড়ো থেবড়ো আছে যদি আমরা মাইক্রোস্কোপে এই কাঠটাকে দেখি। তো পরে আমরা যদি প্রকার ভেদে যাই, এই ঘর্ষণ বল তোমার হচ্ছে 4 প্রকার। কি কি? স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ আর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। স্থিতি ঘর্ষণ কি? যে দুটি বস্তু একে অন্যের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ বল থাকে সেটি হচ্ছে স্থিতি ঘর্ষণ। স্থিতি ঘর্ষণের জন্য আমরা হাঁটতে পারি, আমাদের পা কিংবা জুতোর তলা মাটিতে স্থিতি ঘর্ষণে আটকে থাকে এবং পিছলে পড়ে যায়। এর মানে হচ্ছে যে এই যে আমরা যখন হাঁটাচলা করি তখন কি হয়,
এই যে আমরা বল প্রয়োগ করলাম এই মাটিতে, ঠিক আছে, এই মাটিও একটা ঘর্ষণ প্রয়োগ করবে। এই ঘর্ষণের ফলেই আমরা হাঁটাচলা করতে পারি। এর জন্য দেখা যায় যখন বৃষ্টি হয়, কাদা কাদা রাস্তা হয়, তখন এই ঘর্ষণ বলটা কমে যায়। হ্যাঁ, একদম মসৃণ হয়ে যায় তলটা। মসৃণ মানে হচ্ছে একবারে টাইলসের মতো। তখন আমরা হচ্ছে স্লিপ করি। হ্যাঁ, তারপরে আমাদের পরের বলটা কি বলে, ঘর্ষণ বলটা হচ্ছে আমাদের গতি ঘর্ষণ। একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান তখন যে ঘর্ষণ বল তৈরি হয় সেটি হচ্ছে গতি ঘর্ষণ। যেমন সাইকেলের ব্রেক চেপে ধরলে সেটি সাইকেলের চাকাকে চেপে ধরে এবং ঘুরন্ত চাকাকে গতি ঘর্ষণের কারণে থামিয়ে দেয়। গতি ঘর্ষণ বস্তুর উপর তলের লম্ব বরাবর বলের উপর নির্ভর করে। বস্তুর উপর তলের লম্ব বরাবর যত বেশি বল কাজ করবে, বস্তুর উপর তত বেশি ঘর্ষণ বল কাজ করবে। তারপরে যদি আমরা যাই যে আমাদের আবর্ত ঘর্ষণ, এই আবর্ত ঘর্ষণটা কি? একটি তলের উপর যখন অন্য একটি বস্তু গড়িয়ে বা ঘুরতে ঘুরতে চলে তখন সেটাকে বলে আবর্ত ঘর্ষণ। সবগুলো ঘর্ষণ বলের মধ্যে এটা সবচেয়ে ছোট, তার মানে সবচেয়ে ছোট ঘর্ষণ বল কি? আবর্ত ঘর্ষণ। তাই আমরা সব সময়ই সকল রকম যানবাহনের মাঝে চাকা লাগিয়ে নিই। চাকা লাগানো সুটকেস খুব সহজে টেনে নেওয়া যায়। যদি এর চাকা না থাকতো তাহলে মেঝের উপর ঠেলে নিতে আমাদের বেশ বেগ পেতে হতো। এটা হচ্ছে রিয়েল লাইফ উদাহরণ। তারপরে বলছে যে প্রবাহী ঘর্ষণ। যখন কোনো বস্তু তরল বা বায়বীয় পদার্থের ভেতর দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে সেটি হচ্ছে প্রবাহী ঘর্ষণ। প্যারাশুট নিয়ে যখন কেউ প্লেন থেকে ঝাঁপিয়ে পড়ে তখন বাতাসের প্রবাহী ঘর্ষণের কারণে ধীরে ধীরে নিচে নেমে আসতে শুরু করে। আশা করি এতটুক বোঝা গেছে। তারপরে বলছে যে এই যে ঘর্ষণ বল, এটারে আমরা কমাবো কিভাবে আর বাড়াবো কিভাবে। অনেক সময় কম ঘর্ষণও প্রয়োজন, আবার বেশি ঘর্ষণও প্রয়োজন। তো কমানোর জন্য আমরা কি করতে পারি, যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয় সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম। তার মানে পৃষ্ঠ মানে হচ্ছে যেইখানে কাজ করা হবে। তো এইটা যদি এইরকম মসৃণ হয়, মানে তুমি যদি হাত বোলাও কোনো খসখসে না, একদম মসৃণ টাইলসের মতো নরম, এটা হচ্ছে মসৃণ পৃষ্ঠ বা মসৃণ তল। এই মসৃণ তলে ঘর্ষণ হচ্ছে সবচেয়ে কম। এর জন্যই আমরা হচ্ছে পিচ্ছিল রাস্তায় স্লিপ কাটি বা পড়ে যাই। 2 নম্বরে বলছে তেল, মোবিল বা গ্রিস জাতীয় পদার্থ হচ্ছে পিচ্ছিলকারী পদার্থ বা লুব্রিকেন্ট। মানে এইখানে আরেকটা আমরা পেয়ে গেলাম যে লুব্রিকেন্ট কি? তেল, মোবিল বা গ্রিস জাতীয় পিচ্ছিল পদার্থকে লুব্রিকেন্ট বলে। তারপরে কি? দুটি তলের মাঝখানে এই লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। চাকা ব্যবহার করা হলে বড় গতি ঘর্ষণের পরিবর্তে অনেক ছোট আবর্ত ঘর্ষণ দিয়ে কাজ করা যায়। ঘুরন্ত চাকাতে বল বিয়ারিং ব্যবহার করে সরাসরি ঘর্ষণের বদলে ছোট স্টিলের বলগুলোর আবর্তন ঘর্ষণের সাহায্যে ঘর্ষণ অনেক কমানো সম্ভব। গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয় যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিমলাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয় তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়। তার মানে এই যেইখানটায় হবে এই জায়গাটা কমাবো, কমাইলে ঘর্ষণ বল কমানো সম্ভব হবে। 6, আমরা দেখেছি ঘূর্ণনরত দুটি পৃষ্ঠ বল প্রয়োগ করা হলে ঘর্ষণ বেড়ে যায়। কাজেই লম্বভাবে আরোপিত বল কমানো হলে ঘর্ষণ কমানো যাবে। তারপরে যাই হচ্ছে আমরা ঘর্ষণ বাড়ানোতে। আমরা কিভাবে ঘর্ষণ বাড়াতে পারবো। এই ঘর্ষণ কমানোর জন্য যা করছি তার বিপরীত করলেই বা ওই কাজগুলো না করলে আমরা হচ্ছে ঘর্ষণ বাড়াতে পারবো। 1 নাম্বার, যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। 2, যে দুটি তলে ঘর্ষণ হয় সেগুলো আরো জোরে
চেপে ধরার ব্যবস্থা করা, মানে যাতে পিচ্ছিল না হয়, একটা আরেকটার সাথে একদম লেগে যায়। ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ সর্বোচ্চ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি। 4, ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো, তাহলে এটি তলদেশকে জোরে আঁকড়ে ধরতে পারে। পানি বা তরল থাকলে সেটি খাঁজে ঢুকে গিয়ে পৃষ্ঠদেশের ঘর্ষণ বাড়াতে পারে। এর জন্য আমরা এই যে যখন চাকা দেখি, চাকায় দাগ কাটা থাকে, বা আমাদের জুতার তলে এরকম দাগ কাটা থাকে। তারপরে কি বলছে, বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো, মানে থিকনেস, মানে কি বলবো, গাঢ় করা। ঠিক আছে, বাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া, মানে এই জায়গাটা বড় করা, বড় করলে ঘর্ষণ বাড়বে আর ছোট করলে ঘর্ষণ কমবে। চাকা বা বল বিয়ারিং সরিয়ে ফেলা, ঘর্ষণ বাড়া মানে হচ্ছে সেটা সরাইতে তোমার কষ্ট হবে। তো যখন চাকা বা বল বিয়ারিং সরিয়ে ফেলা হবে, ধরো একটা লাকেসে তুমি 50 কেজি বা 30 কেজি জিনিস নিছো, হ্যাঁ, এখন এইখানে যখন চাকা থাকবে তখন তুমি একটু কাত করে নিয়ে যেতে পারবা, কিন্তু যখন চাকা না থাকবে, ঠিক আছে, তখন এইটা নিতে তোমার খবর হয়ে যাবে, একা নেওয়া খুব টাফ হয়ে যাবে। এই যখন তুমি সরাইতে পারবা না, সরাইতে কষ্ট হবে, তার মানে হচ্ছে এখানে ঘর্ষণ বেশি। বুঝে গেছে? তো আমাদের এই অধ্যায়টা এতটুকুই ছিল। এখন তোমাদের কাজ হচ্ছে, তোমরা হচ্ছে এসএসসি 26, তাই না? এই ক্লাসটা 26, 27 সবার জন্য। এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমার প্রত্যেক বছর একটা করে সৃজনশীল থাকে, হ্যাঁ। তো তোমার এখন কাজ হচ্ছে, তুমি গাইড খুললে দেখবে বেশিরভাগ F = ma, এই টাইপের অঙ্ক, আর এই ঘর্ষণ বাড়ানো কমানো বা প্রকারভেদ থেকে হচ্ছে সৃজনশীল ঘ নাম্বারে এই ব্যাখ্যামূলক এইগুলো বেশি আসে। তো তোমার প্রথম কাজ হচ্ছে এই অঙ্কগুলো শেষ করে ফেলা। এখন সাপোজ তোমার m দেওয়া আছে, f দেওয়া আছে, a কিভাবে বের করবা? তাইলে a = হয়ে যাবে f ভাগ m, হ্যাঁ, বা তোমার m চাইছে, তাহলে m = কি হয়ে যাবে? m = f ভাগ a হয়ে যাবে। ঠিক আছে, তো এই সবগুলো যদি তোমরা বেশি 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 প্র্যাকটিস করো এবং কোশ্চেনগুলো মাথায়, মানে চর্চা করতে করতে সবকিছু মাথায় সেট করে রাখো, তাহলে এই অধ্যায় থেকে তোমার সৃজনশীল আসে হচ্ছে একটা, প্রত্যেকবারই একটা করে সৃজনশীল আসে। তো একটা সৃজনশীলের 10, আর সাথে তোমার সংক্ষিপ্ত আসবে হচ্ছে 2টা। ঠিক আছে, আর এমসিকিউ তো আছেই, এমসিকিউ 2টা থেকে 3টা আসে। তো এই এতক্ষণের তোমার 30-35 মিনিট ক্লাস করে ইনশাল্লাহ তুমি এই 14 মার্ক ইনশিওর করতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।